1,00,000 টাকা করে অনুদান দেওয়ার নির্দেশনা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আজকের আমরা শুনেছি আপনারা গত পরশুদিন সকল লাশ আপনারা শনাক্ত করে নিজ নিজ পরিবার স্বজনরা নিজ নিজ গ্রামে নিয়ে গিয়ে সেই লাশগুলো দাফন করেছেন। আমরা সেই নিহতের প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে তাদেরকে শহীদি মর্যাদা দান করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ঠিক আছে। আনোয়ার হোসেন। ওই বিপদের মুহূর্তে ওই দুর্ঘটনার কথা শুনে যেভাবে তারা দৌড়ে গিয়েছেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্য সেখানে ছুটে গিয়েছেন, এজন্য আমি বিএনপির একজন কর্মী হিসাবে খুবই গর্বিত যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমানের পরামর্শ এবং নির্দেশে তারা যত দ্রুততার সাথে হতাহত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের সাথে তারা চেষ্টা করেছেন। এখানে যারা সরকারি সংগঠনগুলো সংস্থাগুলো যারা কাজ করছিল, বিশেষ করে ফায়ার সার্ভিস এবং অন্যান্য কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনী, প্রত্যেককে তারা সহযোগিতা করেছেন বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমিনুল হকের নেতৃত্বে আমি রাত্রে যখন ছুটে আসি এই খবর পেয়ে জনাব তারেক রহমানের নির্দেশে, তখনও দেখেছি অনেক নেতাকর্মীরা তারা দাঁড়িয়ে থেকে অসহায় মানুষদেরকে কিভাবে সাহায্য করা যায় সেটি তারা করেছেন। আমি শুধু এটুকুই বলবো, আজকে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বেশি দিন হলো ক্ষমতায় আসেননি, 1 বছর, কিন্তু কিছু কিছু কাজের একটা নির্দেশনা বা এক ধরনের উদ্যোগ যদি তারা রেখে যেতেন, তাহলে এটা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক জনগণের শুভেচ্ছা নিয়ে বা জনগণের ইচ্ছায় ম্যান্ডেট নিয়ে যারা আসতেন, তাদের কাছে ওই মডেল অনুযায়ী কাজ করা সুবিধা হতো। যেই রকম একটি আবাসিক এলাকা যেখানে ছেলে মেয়ে নিয়ে পরিবারগুলো বসবাস করে, সেখানে একটি ধ্বংসাত্মক রূপ পরিগ্রহ করতে পারে, মানুষের জীবন বিপন্ন করতে পারে, এই ধরনের একটি রাসায়নিক কারখানা এখানে করার অনুমতি দেওয়া হয় কিভাবে? আগের সরকার অথবা যখনই মানে এটা যারাই অনুমতি দিয়ে থাকেন, কিন্তু বর্তমান সরকার তো এগুলো এসে একটা আইনীকরণ করতে পারতেন যে আমরা আবাসিক এলাকায় যে সমস্ত জিনিস মানে ফ্যাক্টরির জন্য, মিল কলকারখানার জন্য দরকার পড়ে, দাহ্য জিনিস যেটা সহজেই আগুন ধরে যায়, যে সমস্ত মানে রাসায়নিক যে পদার্থগুলো আছে যেগুলো মিল কারখানায় লাগে, তো সেগুলো এই আবাসিক এলাকায় জনবসতি এলাকার মধ্যে কেন হবে? এটা তো মানে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা সেটা দেখেছি যে একটু ফাঁকা জায়গায় নদীর পাড়ে যেখানে জনবসতি নাই, এবং সেটা অনেক দিক থেকে কাজে লাগে। একটা হচ্ছে যে আমাদের যে জলবায়ু, আমাদের যে পরিবেশ, এই পরিবেশকে ইয়ে করে অনেকখানি ক্লিন করে, পরিষ্কার রাখে যদি নদীর ধারে অথবা অন্য কোনো ফাঁকা জায়গায় সমুদ্র অঞ্চলের ধারে হলে পরে সেটা হয়। কিন্তু একেবারে ঘন জনবসতির মধ্যে এটা যেমন একদিকে এর যে নির্গমন হচ্ছে ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, এটা যেমন আমাদের পরিবেশ নষ্ট করছে এবং আশেপাশের মানুষকে, ওখানে আগুন ধরেছে, মানুষ মারা গেছে, ভয়াবহ ক্ষতি হলো, কিন্তু তার আগেও যেভাবে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছিল, তো সেটাতে অনেক মানুষ বা এই গোটা লোকালয় ক্রমাগতভাবে তারা অসুস্থতার দিকে তারা যাচ্ছিল। তো এটা অত্যন্ত সতর্কভাবে আগেই এই কাজগুলো সম্পর্কে সরকার অবহিত হতেন। এটা যেমন একটা সরকারি দায়িত্ব, এমনি সামাজিক দায়িত্বও আছে। এলাকার মানুষজন সবাই মিলে যে এলাকায় এই ধরনের কলকারখানা এটা যেন এখানে না হয়। কলকারখানা অবশ্যই হওয়ার দরকার আছে, মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু সেটা এমন জায়গায় হোক যেটা ঘনবসতি নয়, যেখানে মানুষরা বসবাস করে না, তার সন্তান সন্ততি নিয়ে বসবাস করে না। স্কুল কলেজের সামনে এগুলো হবে না, হবে একেবারে ফাঁকা জায়গায়, নদীর ধারে বা অন্য কোনো এলাকায় যেখানে মানব বসতিকে আক্রান্ত করবে না। আজকে দেখুন অনেক বিষয়ে আমরা সতর্ক নাই বলি, এবারে কি হয়েছে, এবারে শুধু ডেঙ্গুতেই 255 জন লোক মারা গেছে। এখনও এই ধরনের একটি মহামারী, যে মহামারীর আপনার ওষুধ আছে,
যেটা নিরাময় করা সম্ভব, যেটা মানে অ্যান্টিডট আছে, সেটা তো খুব দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছবে এবং কেউ অসুস্থ হলেও সাথে সাথে তার প্রতিকার হবে। কিন্তু সেটা হয় না। আপনার ডেঙ্গু রোগী সাধারণ মানুষ তার হাসপাতালে একটা সিট পাওয়াই হয়ে যায় অত্যন্ত মুশকিল। এটা কম কথা নয় যে এই বছরেই 255 জন লোক একটি মানে ডেঙ্গু রোগে মারা গেল, যে ডেঙ্গু রোগটা আজ থেকে আরও 20-22 বছর আগে, 25 বছর আগে শুরু হয়েছে। তার আগেও ছিল, অনেক আগে ছিল, কিন্তু এরকম মহামারী আকারে ছিল না। এবং এই বছরে ডেঙ্গু রোগীতে আক্রান্ত হয়েছেন 62,000-এরও বেশি মানুষ। তাহলে এটা তো তখন ছিল হাসিনার আমল ছিল, সেটা হলো ফ্যাসিবাদের আমল, লুটপাটের আমল, অত্যাচারের আমল, নিপীড়নের আমল। কিন্তু বর্তমান অবস্থা তো সেটি নেই। এখান থেকে অনেকখানি পরিত্রাণ হচ্ছে, মানুষ কিছুটা মানে মুক্ত নিঃশ্বাস নিতে পারছে। তো এখন কেন মানুষ বিনা ওষুধে বিনা চিকিৎসায় মারা যাবে? একজন ডেঙ্গু রোগীর ব্লাড লাগে, সে ব্লাড সহজেই পাওয়া যায় না। একজন ডাক্তার আজকে আমাকে বলেছে যে তার স্ত্রী ডেঙ্গু রোগাক্রান্ত, কিন্তু তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, কিন্তু এটা খুবই রেয়ার, বি নেগেটিভ। তো বি নেগেটিভ এইটা অত্যন্ত দুষ্প্রাপ্য, এইটা পাওয়া, রক্তটা পাওয়া, সে খুঁজে বেড়াচ্ছে। তাহলে দেখুন কি কঠিন একটি অবস্থার মধ্যে আমরা পড়েছি। এটা মহামারী নয়, কিন্তু মহামারীর আকারে এটা ধারণ করেছে। হাসিনার আমলে যে গোডাউনে আপনার দক্ষিণের মেয়রের যে গোডাউনের মধ্যে ডেঙ্গু রোগীর ওষুধ থাকার কথা, সেইখানে রাখা হয়েছে মানে বিভিন্ন ফার্নিচার, অন্য জিনিস, কোনো ইয়ে ছিল, অথচ কোটি কোটি টাকার ডেঙ্গু রোগের জন্য ওষুধ নিয়ে আসার কথা মেয়র জানিয়েছে, তৎকালীন মেয়র। তো এখন তো সেই তাপস নেই, সেই মেয়র নেই। এখন কেন মানুষ আক্রান্ত হচ্ছে? আজকে আমি মনে করি যে যেটা স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়, যেটা সেই মন্ত্রণালয় ঠিকমতো কেয়ারফুলি তারা কাজ করছেন না। তারা যদি ঠিকমতো কাজ করতেন তাহলে আজকে মানুষ অসুস্থতায়, মানুষ রোগে শোকে এই ধরনের বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়তো না। তো যাই হোক, আমি আশা রাখি বিএনপি যদি নির্বাচিত হয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বারবার তার বিভিন্ন বক্তব্যের মধ্যে এইসব বিষয়গুলি তিনি স্পষ্ট করেছেন, যে হেলথ কার্ড, তারপরে মানুষ যাতে একেবারে খুবই অল্প পয়সায় বা বিনা পয়সায় তার চিকিৎসা পায়, সেই অঙ্গীকার তিনি করেছেন। আমাদের বাংলাদেশের বাতাস যাতে মুক্ত থাকে, আমাদের পরিবেশ যাতে নির্মল থাকে, সেই কারণে তিনি বলেছেন 25 কোটি বৃক্ষ তিনি লাগাবেন, এবং এটা ঠিকমতো লাগানো হচ্ছে কিনা সেই প্রযুক্তির মাধ্যমে সেটা রক্ষণাবেক্ষণ এবং পর্যবেক্ষণ করা হবে, তিনি বলেছেন। আমাদের নদী যেগুলো ভরাট হয়ে যাচ্ছে, যেখানে আগে নাব্যতা ছিল, আমাদের বড় বড় নৌকা চলতো, জাহাজগামী নৌকা চলতো, সেই নদীগুলো এখন মরা। সেই নদীগুলোর উপর দিয়ে গরু গাড়ি বা এমনি আপনার মোটর গাড়ি এখন চলে যায়। উনি বলেছেন 20,000 এই সমস্ত মজা হাজা যে সমস্ত নদী এবং খাল খনন করবেন। এগুলোতে আমাদের পরিবেশ রক্ষা হবে, আপনার আমার সন্তান সুস্থ থাকবে, এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই সব দিক থেকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই অঙ্গীকারগুলো আমাদের চেয়ারম্যান করেছেন। তিনি বলেছেন যে এই যে জ্বালানি আমরা যেটা ব্যবহার করি, এই জ্বালানির কারণেও আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। তো সেখানে বলেছেন নবায়নযোগ্য এমন জ্বালানি হবে, নবায়নযোগ্য জ্বালানি, যে জ্বালানিতে মানে পরিবেশ নষ্ট হবে না, এবং আমাদের যাতে প্ল্যানিং করে কল কারখানা, মানুষের কর্মসংস্থান, কৃষি সবগুলোই হবে পরিকল্পনার অংশ। এইরকম এখানেই সাধারণ মানুষ বসবাস করছে, এখানেই খেলার মাঠ, এখানেই সমস্ত কিছু, এখানেই আবার মিল কলকারখানা দিয়ে একটা ভয়ঙ্কর মানে খুবই বিষাক্ত টাইপের একটা পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন সময়। কিন্তু যাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মানুষের টাকা নিয়ে গিয়ে দুবাইয়ে বাড়ি বানানো, কানাডায় বাড়ি বানানো, তো তারা তো এইসব দিকে মনোযোগ দেয়নি। একটা প্ল্যানিং করে পরিকল্পিতভাবে নগরায়ন তো করা, এইটার দিকে তারা মনোযোগ দেয়নি। তারা কিভাবে 50টা 100টা 200টা বাড়ি বানানো যায় লন্ডনে, সেটাই তারা করেছেন। যেমন আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী, আমরা রেকর্ড পাচ্ছি, প্রতিদিন আমরা তাদের এই লুটপাটের ঘটনা পাচ্ছি। যাই হোক, সামনের দিন যাতে স্বস্তিময় দিন আসে, সামনের দিন জনগণের ভোটে যে সরকার আসবে, সেই সরকার নিঃসন্দেহে এই বিষয়গুলি দেখবে, এবং বিএনপি যদি জনগণের ভোটে আসে
তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অঙ্গীকারগুলো মানুষকে সুস্থভাবে বাঁচা এবং মানুষকে নিরাপদ করা সব দিক থেকে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন হবে। আমি আজকে অত্যন্ত সমবেদনা জানাচ্ছি। আমি দুঃখ ভারাক্রান্ত মনে যে পরিবারগুলো থেকে তার স্বজনরা হারিয়ে গেছেন সেদিনের সেই দানবীয় অগ্নি প্রজ্বলনের মধ্যে পড়ে গিয়ে যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। সেদিন যে অঙ্গীকার করা হয়েছিল আমাদের আমিনুল হক সাহেব, যে বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত পরিবারের জন্য যে সহযোগিতার কথা বলেছেন, আজকে তিনি সেই সহযোগিতা অনুযায়ী, তার অঙ্গীকার অনুযায়ী আপনাদের সাথে করবেন ইনশাল্লাহ। আমি মনে করি আপনাদের এই দক্ষিণে বিশেষ করে এই উত্তরে এবং আপনারা এখানে যারা বসবাস করছেন, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে থাকবে। আমাদের আমিনুল হক সাহেব ক্রীড়াবিদ আপনাদের পাশে থাকবে, মুস্তফা জামান আপনাদের পাশে থাকবে, আমাদের সকল নেতৃবৃন্দ আপনাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনাদের সাথে থাকবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।